সুপ্রিয় মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিচয় দিইনি। আমি মারিয়া মোস্তফা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। শুরুতে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেটা নিয়ে একটু রিকল করি, কেমন? তোমরা জানো আমি তোমাদের পারফরমেন্স অ্যান্ড কম্পেনসেশন ম্যানেজমেন্ট কোর্সটা নিই। গত ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম। সেখানে পড়েছিলাম ক্ষতিপূরণ বলতে কি বোঝায়, ক্ষতিপূরণ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, ক্ষতিপূরণ ব্যবস্থাপনার লক্ষ্য পড়েছিলাম, ক্ষতিপূরণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পড়েছিলাম। তারপর পড়েছিলাম পুরস্কার বলতে কি বোঝায়। পুরস্কার হলো যেগুলো বিষয় নিয়ে পুরস্কার, আমরা যেগুলো বিষয়কে নিয়ে পুরস্কার বলতে পারি সেগুলো কি কি সেটা আমরা জেনেছিলাম। পুরস্কারের শ্রেণীবিভাগ পড়েছিলাম, ফল প্রসূ পুরস্কারের গুণাবলী পড়েছিলাম, পুরস্কার বিতরণের ভিত্তি পড়েছিলাম, ক্ষতিপূরণ ব্যবস্থাপনার পরিধেয় পড়েছিলাম, মজুরি কি পড়েছিলাম, ক্ষতিপূরণ কর্মসূচি পড়েছিলাম, তারপরে পড়েছিলাম মজুরি এবং বেতনের মধ্যে পার্থক্য, বেতনের হার নির্ধারক সমূহ পড়েছিলাম। এই তো গত ক্লাসে আমরা এই টপিকসগুলো পড়ে শেষ করেছিলাম। তো আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আর একটু অ্যাটেন্ডেন্স দেখিয়ে দিলাম, কারণ অনেক সময় হয় না যে অনেকদিন পর পর ক্লাস তোমাদের নেই, তাই হয়তোবা একটু তাল মিলাতে কষ্ট হতে পারে। এই জন্য আমরা একটু দেখে নিলাম যে গত ক্লাসে আমরা কি কি পড়েছি। তো আজকে আমি পড়াবো সেকেন্ড চ্যাপ্টার। গত ক্লাসে পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার, ওটা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম, কেমন? আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়াবো। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে মাইক্রো ইকোনমিক কম্পেনসেশন কনসেপ্ট, অর্থ হচ্ছে ক্ষতিপূরণের ব্যষ্টি অর্থনীতির ধারণা। তোমরা মাইক্রো ইকোনমিক্স পড়েছো, ম্যাক্রো ইকোনমিক্স পড়েছো শুরুতেই, তাই না? যখন তোমরা ফার্স্ট ইয়ারে ছিলা মাইক্রো ইকোনমিক্স পড়েছিলা, যখন তোমরা সেকেন্ড ইয়ারে ওটা তোমরা ম্যাক্রো পড়েছো। তো এই বিষয়গুলোর সম্বন্ধে আর বেশি বলার দরকার নেই, তোমাদের একটা বেসিক ধারণা আছেই। আর তোমরা জানো ম্যানেজমেন্টে এগুলো পড়তেই হয়। ইকোনমিক্স সম্বন্ধে তুমি ধারণা না রাখো তাহলে কিন্তু তুমি ভালো ম্যানেজার হতে পারবে না, তুমি ভালো ম্যানেজমেন্ট করতে পারবে না। তো আমরা এই কম্পেনসেশন ম্যানেজমেন্টেও এই ইকোনমিক্সটা পেলাম। হ্যাঁ, ইকোনমিক্স ছাড়া আসলে এই ম্যানেজমেন্ট ডিল করা খুব টাফ এবং কম্পেনসেশন করাও খুব টাফ। তো দেখো কি কি আছে এই চ্যাপ্টারে। প্রথমে ক্ষতিপূরণ বলতে কি বোঝায় এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরেও যেহেতু মাইক্রো ইকোনমিক কম্পেনসেশন করবো, সুতরাং ক্ষতিপূরণ সম্বন্ধে আরেকটু ডিটেইলি একটু আইডিয়া নিয়ে নিই, কেমন? প্রতিষ্ঠানে কর্মরত কর্মী শ্রমের বিনিময়ে প্রাপ্ত পুরস্কার, যা মজুরি, বেতন ভাতা, বোনাস, কমিশন ও অন্যান্য সুবিধা প্রদানের দ্বারা সম্পন্ন করা হয়, তাকে ক্ষতিপূরণ বলা হয়। অর্থাৎ হচ্ছে আমরা যে মানুষকে বা কর্মীদেরকে পুরস্কৃত করি, সেটা বিভিন্নভাবে পুরস্কৃত করতে পারি, যেমন ধরো মজুরির মাধ্যমে, বেতন ভাতার মাধ্যমে, বোনাসের মাধ্যমে, কমিশন বা অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমরা ক্ষতিপূরণ করতে পারি। তো এই ক্ষতিপূরণের ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি কিভাবে কাজ করে এখন আমরা জানবো। প্রথমে জানতে হবে ব্যষ্টিক অর্থনীতি কি। মাইক্রো ইকোনমিক্স, তাই না? ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো, গ্রিক শব্দ মাইক্রোস থেকে এই বলতে গেলে ব্যষ্টিক ইংরেজি মাইক্রো শব্দের উৎপত্তি। এবং আবিধানিক অর্থ হলো ক্ষুদ্র। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্রতার দিক আলোচনা করা হয় এবং অর্থনীতির অংশ বিশেষের আলোচনা যাকে বলে সেটা করা হয়। অর্থনীতিবিদদের মতে ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তি এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা। ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, পরিবার, প্রতিটি দ্রব্যের দাম, মজুরি, আয়, প্রতিটি শিল্প এবং প্রতিটি দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে। তাহলে আমরা কি জানলাম? এটি একটি ক্ষুদ্র আলোচনা, একটা পার্টিকুলার একটা দিক নিয়ে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। অর্থনীতির অংশ বিশেষে আলোচনা করা হয় এখানে। হ্যাঁ, আর অর্থনীতিবিদরা অনেক কিছু বলেছে। তারা যেটা বলেছে যে এটা সাধারণত একটা ফার্ম, একটা পরিবার, প্রতিটি দ্রব্যের দাম, মজুরি, আয়, প্রতিটি শিল্প এবং প্রতিটি দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে। অর্থনীতি খুব ডিটেইলি কিন্তু পৃথক ভাবে
আলোচনা করছে। টোটাল মানে একসাথে সবকিছু নিয়ে না, প্রতিটা বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা করা হয় এই ব্যষ্টিক অর্থনীতিতে। কার্য বিশ্লেষণ বলতে কি বোঝায়? আমরা এই যে চ্যাপ্টার রয়েছে আমাদের ক্ষতিপূরণের ব্যষ্টিক অর্থনৈতিক ধারণা, এটা কয়েক ভাগে বিভক্ত। সেখানে তোমার খেয়াল করে দেখবা তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখবা কার্য বিশ্লেষণ আছে। এই এই টপিকসগুলো নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। আমরা কি করব? আমরা আমাদের সিলেবাস ফলো করব, তাই না? আমরা অন্ধের মতো এক গাদা পড়ে দেখা যাচ্ছে আমাদের কি হবে, মনে রাখতে পারবো না। আমাদের সিলেবাস ধরে ধরে আমাদের এগোতে হবে। আগে আমরা কি করবো? আমরা সিলেবাসটাকে কমপ্লিট করব। দেন যদি আমাদের মনে হয় যে আমরা আরেকটু বাড়তি পড়বো, আরেকটু নলেজ গ্যাদার করার জন্য আমরা আরেকটু সময় নিয়ে আরেকটু পড়বো, তখন আমরা পড়বো। দ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে? সিলেবাস কমপ্লিট করতে হবে। এবং তোমরা খেয়াল করবে আমি গত ক্লাসে এবং এই ক্লাসে সিলেবাস ধরে ধরেই পড়াচ্ছি। সিলেবাসের যে টপিকসগুলো রয়েছে সেগুলোকেই পড়াচ্ছি। তোমরা সবসময় বলো তোমরা সাজেশন দেন, আমরা বই এত কিছু রয়েছে সবগুলা পড়া সম্ভব না। অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার, সবগুলা পড়া আসলে একটু টাফ হয়ে যায়। এই জন্য সাজেশন বলতে গেলে কি, সিলেবাসটাই ফলো করো, সিলেবাসের টপিকসগুলো ফলো করে পড়ো, এটা এক ধরনের বলতে গেলে সাজেশন। এবং আমরা সামনে যে পরীক্ষা নিই সেগুলো এই সিলেবাস ফলো করেই কিন্তু পরীক্ষাগুলো নিব। তো আসা যাক আমাদের পড়ায় আছে এখানে কার্য বিশ্লেষণ। আমাদের সিলেবাসে রয়েছে কার্য বিশ্লেষণ। কার্য বিশ্লেষণের বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা, এখানে কার্য বিশ্লেষণ হলো কর্মী নিয়োগের এমন একটি প্রাথমিক প্রক্রিয়া যা প্রতিষ্ঠান তাদের পদের প্রকৃতি, অবস্থা, দায়িত্ব, কর্তব্য, কার্য, পরিবেশ নির্ধারণ করে। উক্ত পদে লোক নিয়োগের জন্য কর্মীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে। কার্য বিশ্লেষণ হলো মানব সম্পদ সংগ্রহের প্রথম পদক্ষেপ। এটা নোট করো। দেখো আমাদের যে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়েছি ম্যানেজমেন্টে, সেখানকার প্রথম কাজ হচ্ছে এই জব অ্যানালাইসিস। একটা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে একজন দক্ষ কর্মী বাহিনীর উপর, তাই না? আর মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হলো উপযুক্ত কর্মী সংগ্রহ করা এবং নির্বাচন করা। কার্য বিশ্লেষণ মানব সম্পদ সংগ্রহ এবং নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ। তাই যোগ্য কর্মী নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট পদের ধরন, কাজ, দায়িত্ব, কর্তব্য, কার্য পরিবেশ প্রভৃতির ভিত্তিতে কর্মীর প্রয়োজনীয়তা এবং যোগ্যতা নির্ধারণ করতে হয়। এই প্রক্রিয়াটি হলো অ্যাকচুয়ালি কার্য বিশ্লেষণ। বস্তুত কোনো কাজের বিস্তারিত তথ্য এবং তার সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা কার্য বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। সুতরাং এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এই কম্পেনসেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলাই বাহুল্য এই গুরুত্ব বলে শেষ করা যাবে না। তারপরে স্লাইডে দেখো মনীষীরা কি বলেছেন। গ্যারি ডেসলার বলেছেন, কার্য বিশ্লেষণ হলো একটি কাজের জন্য প্রয়োজনীয় দায়িত্ব ও দক্ষতা নির্ধারণ এবং এই কাজ সম্পাদনের জন্য যাকে নিয়োগ করা হবে তার প্রকৃতি বা যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়া। অর্থাৎ হচ্ছে এটা এক ধরনের প্রক্রিয়া এবং এখানে এই কাজের জন্য প্রয়োজনীয় দায়িত্ব এবং দক্ষতা নির্ধারণ করা হয় এবং এই কাজ সম্পাদনের জন্য যাকে নিয়োগ করা হবে তার প্রকৃতি এবং যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়া। অর্থাৎ হচ্ছে সহজ কথায় বলি, জটিলভাবে না বলে আমরা যেটা বুঝলাম যে আমরা যে যোগ্য ব্যক্তিটাকে নিব সেই যোগ্য ব্যক্তিটাকে তার যোগ্যতা কতটুকু, সে তার যোগ্যতা নির্ধারণের জন্য যে আমরা যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাব সেটাকে বলা হচ্ছে কার্য বিশ্লেষণ। বইয়ে তোমরা আরো অনেক সংখ্যা পাবা। ডেভিড এ ডিসেনজো অ্যান্ড স্টিফেন পি রবিনসের মতে উনি বলেছিলেন কার্য বিশ্লেষণ হচ্ছে একটি পথ বা কাজের মধ্যস্থিত কার্যক্রম সমূহের একটি পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া। এটি প্রযুক্তিগত প্রক্রিয়া যা একটি পদ বা কাজের কর্তব্য, দায়িত্ব এবং জবাবদিহিতাকে সংজ্ঞায়িত করার কাজে ব্যবহৃত হয়। তোমাদের পছন্দ মতো যার সংজ্ঞা তোমাদের করতে ইচ্ছা করবে, যে তুমি নিতে চাও সেটা তোমরা নিয়ে নিবা, কিন্তু মাইন্ডে অবশ্যই সেটা সঠিক হতে হবে, নিজের মতো করে বানিয়ে লিখলে হবে না। আচ্ছা, নেক্সট স্লাইডে যাও। কার্য বিশ্লেষণের প্রাথমিক বিবেচ্য বিষয়। এখানে আমরা কোনো প্রতিষ্ঠানের বেতন মজুরি নির্ধারণের জন্য কার্য বিশ্লেষণ অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি। কার্য বিশ্লেষণের ক্ষেত্রে কার্য সম্পর্কিত উপাত্ত অর্থাৎ ডেটা যে সংগ্রহ বলা যায়, তারপরে বলা যায় বিশ্লেষণ এবং সংরক্ষণ এগুলো করতে হয়। তবে এই কাজকে সহজ বা হালকাভাবে নেওয়া উচিত নয়।
এবং এই কার্যক্রম ব্যয়বহুল। তাই এই কার্যক্রমে নামার আগে দুটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। একটা হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সহযোগিতা, নাম্বার 2 হচ্ছে জনশক্তি সহযোগিতা। আসলে সত্যি কথা বলতে কি, কার্য বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ এবং এখানে অনেক কাজ করতে হয়। এখানে ডেটা সংগ্রহ করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং সেটা সংরক্ষণও করতে হয়। সুতরাং এই কাজে নামতে গেলে তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সহযোগিতা, নাম্বার 2 হচ্ছে জনশক্তি সহযোগিতা। ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সহযোগিতা বলতে অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট সাপোর্ট যেটা বলা হয়, বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই যে কার্য বিশ্লেষণের কার্যক্রমে সফল করার জন্য ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সহযোগিতা প্রয়োজন। তাই এই কাজে নামার আগে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে জানাতে হবে ঊর্ধ্বতন ব্যবস্থাপক কি কি জানে, কার্য বিশ্লেষণের সঙ্গে কার্য সম্পাদনের সম্পর্ক কি, কার্য বিশ্লেষণের কাজটি সম্পন্ন করতে কত সময় এবং কত খরচ লাগবে, এবং সেই খরচ কি ঊর্ধ্বতন ব্যবস্থাপক অনুমোদন করবে। কার্য বিশ্লেষণের মাধ্যমে কোনো কিছু পরিবর্তনের সুপারিশ করলে তা উচ্চ স্তরের ব্যবস্থাপকরা বাস্তবায়ন করবে কি, এই কাজের দ্বারা আউটপুট কতটা বৃদ্ধি পেতে পারে, তারপর ধরো যে উৎপাদন বা প্রক্রিয়া ব্যয় কতটা কমতে পারে, কার্য সন্তুষ্টি বৃদ্ধি পাবে কি, এই সম্পর্কে উচ্চ স্তরের ব্যবস্থাপককে জানাতে হবে। অর্থাৎ আমরা যে কোশ্চেন গুলো পেলাম, আমরা যে কোশ্চেন গুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেগুলা আমাদের কাকে বলতে হবে, উচ্চ উচ্চ স্তরের ব্যবস্থাপককে জানাতে হবে। মূলত উচ্চ স্তরের ব্যবস্থাপনার চাহিদা এবং অনুমোদন সাপেক্ষে কার্য বিশ্লেষণের কর্মসূচি গ্রহণ করা হয়। অর্থাৎ হচ্ছে তোমার যতগুলো মাথায় যত কোশ্চেন অ্যারাইজ করবে, তো তোমার যে ইনকোয়ারি যেগুলো রয়েছে সেগুলো তোমাকে অ্যাট ফার্স্ট তোমাকে এই হায়ার লেভেল অথরিটিকে জানাতে হবে, কারণ তারাই তোমাকে সাহায্য করতে পারে এবং তাদের সে অনুপাতে তারা কি করবে, কর্মসূচি গ্রহণ করবে। নাম্বার 2 হচ্ছে জনশক্তি সহযোগিতা, ওয়ার্ক ফর কোঅপারেশন। কার্য বিশ্লেষণের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে বিদ্যমান জনশক্তি সহযোগিতা লাগে। তবে পূর্বের কার্য বিশ্লেষণের কর্মসূচির দ্বারা যদি কোনো প্রত্যক্ষ পরিবর্তন এবং সুপারিশ বাস্তবায়িত না হয়, তাহলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে না। এছাড়া কার্য বিশ্লেষণের দ্বারা তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে সেই কর্মসূচির দ্বারা তারা প্রেষিত হয় না এবং তাদের উৎপাদনশীলতা বাড়ে না। সেই জন্য কার্য বিশ্লেষণের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনশক্তি সম্পর্কে ব্যাপক পরিমাণ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটিটিভ উপাত্তের দরকার পড়ে। তাই প্রতিষ্ঠানের সকল জনশক্তি এবং ট্রেড ইউনিয়নগুলো সহযোগিতা না করলে উপাত্ত সংগ্রহ, কার্য বিশ্লেষণ ও তার সুপারিশ বাস্তবায়ন করা যায় না। অর্থাৎ হচ্ছে এই যে আমরা যে কার্য বিশ্লেষণ করব, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সকল প্রতিষ্ঠানের সকল জনশক্তি এবং যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে তাদের সহযোগিতা আমাদের দরকার হয়। সুতরাং বুঝতে পারছি ব্যাপারটা কতটা ভাস্ট, কতটা বড় পরিসরে হয়ে থাকে এই কার্য বিশ্লেষণ। ওকে, আমরা এই বিষয়ে একটু ধারণা তো পেলাম, এরপরে স্লাইডে যাওয়া যাক। কার্য বিশ্লেষণের গুরুত্ব। কার্য বিশ্লেষণের গুরুত্ব বলে শেষ করা যাবে না, তারপরও আমরা কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে নির্বাচন। কোনো কাজের জন্য কি যোগ্যতার ব্যক্তি প্রয়োজন হবে, এসব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকে কার্য বিশ্লেষণ। মানব সম্পদের সঠিক নির্বাচন এবং স্থাপনের ক্ষেত্রে এই পদ্ধতির গুরুত্ব অপরিসীম। নাম্বার 2 হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি। কার্য বিশ্লেষণের প্রদত্ত তথ্যের মাধ্যমে নির্বাচিত এবং নিয়োজিত কর্মীদের কাজের দক্ষতা সম্পর্কে সহজেই ওয়াকিবহাল হওয়া যায়। এর উপর ভিত্তি করেই কর্মীদের জন্য বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। নাম্বার 3 হচ্ছে বেতন এবং মজুরি নির্ধারণ। কার্যক্ষেত্রে কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে কার্য বিশ্লেষণের তথ্য পর্যালোচনা করে জানা যায়। এই তথ্য বিবেচনা করেই শ্রমিক কর্মীদের বেতন ভাতা, মজুরি ইত্যাদি পদ্ধতি নির্ধারণ করা সম্ভব হয়। নাম্বার 4, মানব সম্পদ পরিকল্পনা। মানব সম্পদ সঠিকভাবে পরিকল্পনার ক্ষেত্রে কার্য বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রত্যেক কাজের পৃথক বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে। তাই শ্রমিক অসন্তোষ সমাধান করে সঠিকভাবে মানব সম্পদ পরিকল্পনা করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। নাম্বার 5, পরিচালনার সুবিধা। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের প্রধান শর্তই
শৃঙ্খলা ও যথাযথ একক নির্দেশনা। কার্য বিশ্লেষণ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রত্যেক পদ ও বিভাগ এবং কর্মীদের যোগ্যতা দক্ষতা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। এর তথ্য কাজে লাগিয়ে ব্যবস্থাপক সহযোগী শ্রমিক কর্মীদের নির্দেশনা প্রদান করতে পারে। নাম্বার 6, উৎপাদন পদ্ধতির উন্নয়ন। কার্য বিশ্লেষণ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। এটা নতুন এবং উন্নত উৎপাদন পদ্ধতি নির্ধারণের প্রয়োজনীয়তা প্রকাশ করে। ব্যবস্থাপনা পরিষদ সেই অনুযায়ী উৎপাদন ক্ষেত্রে উন্নত পদ্ধতি প্রয়োগ করে। নাম্বার 7, পদ ও মূল্যায়ন। কার্য বিশ্লেষণের ফলে প্রতিষ্ঠানের পদ মূল্যায়ন সহজতর হয়েছে। প্রতিষ্ঠানে মূলত কর্মীর দক্ষতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়, আর কার্য বিশ্লেষণ তথ্যগুলি এই কাজটিকে আরো বেশি ত্বরান্বিত করে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অন্যান্য। আলোচ্য ক্ষেত্র ছাড়াও কার্য বিশ্লেষণ প্রক্রিয়াটি আরো কিছু কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, অতিরিক্ত পদ বিলুপ্ত করা, নতুন পদ সংযোজন, দায়িত্ব বন্টন ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য কার্য বিশ্লেষণ তথ্যের গুরুত্ব অপরিসীম। সুতরাং যে কোনো প্রতিষ্ঠানের জন্য কার্য বিশ্লেষণ অত্যন্ত জরুরি একটা বিষয়। তাহলে আমরা কি বুঝলাম যে তাহলে আমরা কি বলতে পারি যে এই যে কার্য বিশ্লেষণ আমরা করছি, এই যে মেইন নির্বাচন, প্রশিক্ষণ কর্মসূচি, বেতন এবং মজুরি নির্ধারণ, মানব সম্পদ পরিকল্পনা, পরিচালনার সুবিধা, উৎপাদন পদ্ধতি উন্নয়ন, পদ মূল্যায়ন, অন্যান্য, এই যে সব কিছুর জন্য আমরা কার্য বিশ্লেষণের দিকে এগোবো, কার্য বিশ্লেষণ করে থাকবো। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যাই। এরপরের স্লাইডে আছে একটি কার্য বিশ্লেষণ কর্মসূচির পরিকল্পনা। তোমাদের এর আগে যে কোশ্চেনটা আমি পড়লাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু 2014 সালে কিন্তু এসেছিল। তো এর দিকে পরীক্ষা এসেছিল, যে বোর্ডই হোক না কেন, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক না কেন, পরীক্ষা এসেছিল। সো কোশ্চেনের ইম্পর্টেন্স কিন্তু কমে যায় না, এটা গুরুত্ব সহকারে পড়বে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যেটা বললাম আমি, কার্য বিশ্লেষণ কর্মসূচির পরিকল্পনা। প্ল্যানিং, জব অ্যানালাইসিস, প্রোগ্রাম। একটি কার্য বিশ্লেষণের কার্যক্রমে নামার আগে এই কর্মসূচির পরিকল্পনা করতে হয়। সেজন্য তার বাজেট প্রস্তুত, সময়সীমা, কার্যক্রম, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করতে হয় এবং বাস্তবিক অর্থে সে কাজ করতে গেলে কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে তার ধারণা নিতে হয়। তার জন্য কার্য বিশ্লেষণ কর্মসূচির উদ্দেশ্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের জানাতে হবে এবং এই কাজের জন্য প্রশিক্ষিত লোকবল নিয়োগ করতে হয়। প্রয়োজনীয় সংশ্লিষ্ট কাজের জন্য অর্থাৎ উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। মোট কথা, কার্য বিশ্লেষণের জন্য সম্ভাব্য সকল কাজের একটি পরিকল্পনা করা হয় এবং উচ্চ স্তরের ব্যবস্থাপনা দ্বারা অনুমোদন করে নিতে হয়। এবং এই পরিকল্পনার প্রথম তিনটি ধাপে হয়ে থাকে, সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম, কি বুঝলাম, যে আমাদের ফার্স্ট পরিকল্পনা করতে হবে, তাই না? আমরা জানো ম্যানেজমেন্টের ফার্স্ট কাজ কি? পরিকল্পনা। এখানেও একই ব্যাপার চলে আসছে, এখানে আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করতে গিয়ে সেটা আমাদের লাস্টে কি করতে হবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেটা পাশ করিয়ে নিতে হবে এবং সেটা সাধারণত তিনটা ধাপে হয়ে থাকে পরিকল্পনা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবহৃত কার্য সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক উপাত্ত নির্ধারণ, অর্থাৎ হচ্ছে কার্য বিশ্লেষণ কর্মসূচি দ্বারা প্রাপ্ত তথ্য ভবিষ্যতে ব্যবহার করা হয়। তাই এই কার্যক্রমের জন্য সংগৃহীত উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ সাবধানের সঙ্গে করতে হয়, যাতে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য অর্জিত হয়। তার জন্য যে সকল উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ করতে হয় সেগুলো কি কি দেখো। প্রথম হচ্ছে কর্মসংস্থান। ভবিষ্যতে প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের জন্য এবং চূড়ান্ত নির্বাচনের জন্য কর্মসংস্থান সংক্রান্ত কার্যবলী উপাত্ত সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণ করতে হয়। এর মধ্যে কর্মী সংগ্রহ পদ্ধতি, সাক্ষাৎকার, পদায়নের প্রয়োজনীয়তা সম্পর্কিত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করতে হয়। নাম্বার 2 হচ্ছে প্রশিক্ষণ। কার্য বিশ্লেষণের জন্য কার্য সম্পর্কিত প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হয়, তাই প্রয়োজনীয় এই কাজের জন্য নিয়োজিত লোকবলকে প্রশিক্ষণ দিতে হয়। সি, সংগঠনের নকশা এবং কর্মী নিয়োগ। কার্য বিশ্লেষণের জন্য সংগঠনের নকশা বা কাঠামোর ও তার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগের ধরন সম্পর্কিত উপাত্ত সংগ্রহ করতে হয়। নাম্বার ডি, ক্ষতিপূরণ।
প্রতিষ্ঠানের বিদ্যমান মূল বেতন, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধার অবস্থান কেমন তা এবং তার যুগোপযোগী কিনা তা বিবেচনা করতে হয়। তারপর আসে কার্য সম্পাদন মূল্যায়ন। প্রতিষ্ঠানের বিদ্যমান কার্য সম্পাদন মূল্যায়ন ব্যবস্থা কেমন এবং তা কর্মীদের নিকট গ্রহণযোগ্য কিনা সেটি বিবেচনা করতে হয়। তার জন্য সেই সম্পর্কে উপাত্ত সংগ্রহ করতে হয় যাতে ভবিষ্যতে মূল্যায়ন পদ্ধতি উন্নত করা যায়। এফ, নিরাপত্তা এবং স্বাস্থ্য। প্রতিষ্ঠানের বর্তমান নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থা কেমন তা বিশ্লেষণের জন্য উপাত্ত সংগ্রহ করতে হয়, কারণ এর উপর কর্মীদের উৎপাদনশীলতা অনেকাংশে নির্ভর করে। জি, ধনাত্মক কার্যকরী পরিকল্পনা। প্রতিটি প্রতিষ্ঠানের প্রাথমিক নিয়োগের সময় প্রতিটি কাজ বা পদের জন্য জ্ঞান, দক্ষতা, দায়িত্ব সুনির্দিষ্ট থাকা দরকার। তার জন্য ভবিষ্যতে কোনো ধরনের প্রশিক্ষণ দিতে হবে এবং পদোন্নতি পদ্ধতি কেমন হবে তা নির্দিষ্ট করা দরকার। আর এই জন্য লিঙ্গ, বয়স, জাতিসত্তা ভিত্তিক বিভিন্ন সংশ্লিষ্ট উপাত্ত সংগ্রহ করতে হয়। এইচ, বিকলাঙ্গদের নিয়োগ। অনেক প্রতিষ্ঠান বিকলাঙ্গদের নিয়োগ দেয় না, আবার দিলেও তাদের চিকিৎসা ব্যবস্থা করে না। তাই কার্য বিশ্লেষণের সময় এই বিষয়টি নির্দিষ্ট করা দরকার। প্রতিষ্ঠান কোন নীতি গ্রহণ করবে এবং কত মাত্রায় করবে, অর্থাৎ তাদের জন্য কোন কোন সুবিধা বা সুযোগ সুবিধা রাখা হবে সেই বিষয়টি প্রথমেই নির্ধারণ করে নিতে হবে। এই হলো ১ নম্বরের সাব পয়েন্ট গুলো, যে হচ্ছে প্রতিষ্ঠানে ব্যবহৃত কার্য সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক ও উপাত্ত নির্ধারণ। নাম্বার 2 তে দেখো কি আছে। নাম্বার 2 তে রয়েছে প্রতিষ্ঠানের কাঠামো এবং কার্যপ্রণালী এবং কার্য সম্পর্কে জানা। এই পর্যায়ে প্রতিষ্ঠানের মিশন, বিভিন্ন বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্য, বিদ্যমান কার্যপ্রণালী এবং কার্য বর্ণনার বিষয় সম্পর্কে জানার জন্য উপাত্ত সংগ্রহ করতে হয়। প্রকৃত তথ্য প্রাপ্তির জন্য ও ম্যানুয়াল তৈরির জন্য যে উপাত্তগুলো সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে ১ নম্বর হচ্ছে সাংগঠনিক চার্ট, অর্থাৎ অর্গানাইজেশন চার্ট। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সাংগঠনিক চার্ট কিরূপ তা দেখা হয়, সেটিতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, দায়িত্ব ও কর্তৃত্বের সমতাকরণ কিরূপ তা দেখার জন্য উপাত্ত সংগ্রহ করা হয় এবং একটি মানসম্মত সাংগঠনিক চার্ট তৈরি করা হয়। অর্থাৎ হচ্ছে যে অর্গানাইজেশনের চার্ট তৈরি করা হচ্ছে সেটা ঠিক আছে কিনা, সেখানে কোনো ত্রুটি আছে কিনা, সেটা মানসম্মত কিনা তা জানার জন্য এটা এই চার্টটা তৈরি করা হয়। নাম্বার 2 হচ্ছে প্রক্রিয়ার চার্ট। একটি প্রক্রিয়া চার্টের দ্বারা কার্যপ্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানের একটি প্রক্রিয়া চার্ট থাকা দরকার। আর এই কাজটি করার জন্য বিভিন্ন বিভাগের উপাত্ত সংগ্রহ করা হয়। অর্থাৎ হচ্ছে যখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডেটা কালেক্ট করা হয় এবং এই ডেটা কালেক্ট করেই কিন্তু এই প্রসেস চার্টটা তৈরি করা হয়। নাম্বার সি, কর্মপদ্ধতির ম্যানুয়াল। যদিও অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মপদ্ধতির কোনো আনুষ্ঠানিক ম্যানুয়াল নাই, তাই লক্ষ্য বাস্তবায়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কর্মপদ্ধতির ম্যানুয়াল পূরণ করা হয়ে থাকে। এই হলো প্রতিষ্ঠানের কাঠামো, কার্যপ্রণালী এবং কার্য সম্পর্কে জানা। সুতরাং সেকেন্ড ধাপে আমরা কিন্তু এই কাজটা করব, জেনে তারপর আমরা পরিকল্পনা হাত দেব। নাম্বার 3, কার্য সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কিত উপাত্ত সংগ্রহের জন্য পদ্ধতি নির্বাচন এবং নির্দিষ্টকরণ। এই পর্যায়ে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো যেমন ধরো যে সাক্ষাৎকার, এটা হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ, তারপর ধরো যে কোশ্চেনিয়ার, প্রশ্নমালা, তারপর ডায়েরি বা লগ, হ্যাঁ, তারপর বলতে পারি যে সমন্বিত পদ্ধতি নিতে পারি আমরা, কম্পাইলেশন, হ্যাঁ। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটা কালেক্ট করতে পারি। এবং এই ক্ষেত্রে একটি পদ্ধতি ব্যবহার না করে মানসম্মত উপাত্ত পাওয়ার জন্য একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এখন অনেক সময় দেখা যাচ্ছে একটা পদ্ধতি ইউজ করে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল আমরা ডেটাটা পাচ্ছি না, বা সেখানে ভেরিফাই করার জন্য আরো হয়তো বা আমাদের আরো ডেটা কালেক্ট করার জন্য, বা সেটাকে পারফেক্ট ইনফরমেশন অর্থাৎ পারফেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য হয়তো আমাদেরকে আরো পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 4 হচ্ছে প্রয়োজনীয় এবং যৌক্তিক কার্য
ধাপে সূচিকরণ। এই পর্যায়ে বর্ণিত কাজের জন্য সময় এবং ব্যয় নির্ধারণ করা হয় এবং কার্যগুলো ধারাবাহিকভাবে সাজানো হয় এবং কোন কাজের জন্য কত সময়, খরচ এবং লোকবল লাগবে তা নির্ধারণ করে সূচিকরণ করা হয়। অর্থাৎ হচ্ছে দেখো এখানে আমি লাস্টে চলে এসেছি, লাস্টের কাজ এটা আমাদের। এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের ব্যয়, আমাদের কস্টটা ভাবতে হয়, কষ্টের কথা ভাবতে হয়, আমাদের যে টাইম লাগবে সেটার কথা ভাবতে হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবগুলো কাজকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে সাজাতে হবে এবং কোন কাজে কত সময়, কত খরচ লাগছে এবং কত লোকবল লাগছে সেটা নির্ধারণ করে সূচিকরণ করা হয়। অর্থাৎ হচ্ছে এই যে টোটাল 4টা পয়েন্টের সামারাইজ এটা। তো তাহলে আমরা কি পেলাম, আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা কার্য বিশ্লেষণ কর্মসূচির পরিকল্পনা পেলাম এই 4টা ধাপে। হ্যাঁ, এবং প্রধান 3টি ধাপ আমরা প্রথমে আলোচনা করলাম কি কি, যে একটা ফার্স্ট কি করতে হয়েছে, আমাদের প্রতিষ্ঠানের ব্যবহৃত কার্য সম্পর্কিত অন্যান্য যেটা হচ্ছে যে প্রাসঙ্গিক এবং তথ্য উপাত্ত নির্ধারণ করতে হয়েছে। নাম্বার 2 হচ্ছে প্রতিষ্ঠানের কাঠামো, কার্যপ্রণালী এবং কার্য সম্বন্ধে জানার জানার জন্য কিছু চার্ট করতে হয়েছে। তারপর হচ্ছে কার্য সম্পর্কিত অন্যান্য অন্যান্য প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কিত উপাত্ত সংগ্রহের জন্য পদ্ধতি নির্বাচন এবং নির্দিষ্টকরণ করতে হয়েছে। এবং এই প্রধান 3টা ধাপ আমাদের পেরোতে হয়েছে এবং লাস্টে যেটা হচ্ছে যে প্রয়োজনীয় এবং যৌক্তিক কার্যধাপে সূচিকরণ করতে হয়েছে। তো এই হলো একটা কার্য বিশ্লেষণের প্রাথমিক কর্মসূচি পরিকল্পনা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপরে স্লাইডে আমরা চলে যাই। কার্য বিশ্লেষণের বিষয়সমূহ। এখানে যেটা হচ্ছে যে আমাদের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে কার্য বিশ্লেষণের ক্ষেত্রে। সেগুলো কি কি দেখো, পদের নাম এবং অবস্থান। কোনো প্রতিষ্ঠানের লোক নিয়োগের আগে পদের নাম ঠিক করতে হবে, তাদের সাথে পদের নাম সঙ্গতিপূর্ণ এবং সম্মানজনক হতে হবে। এছাড়া পদের কাজের অবলম্বন নির্ধারণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে পদের কার্য বর্ণনা। এখানে নির্দিষ্ট পদের কার্যসমূহে সুস্পষ্ট এবং সংক্ষিপ্ত বর্ণনা থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে পদের দায়িত্ব এবং কর্তব্য। পদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে তার বিবরণ থাকতে হবে। একজন কর্মীকে কি কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে তার বর্ণনা থাকতে হবে। নাম্বার 4, একটি প্রতিষ্ঠানে একটি পদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক কি তা সুনির্দিষ্ট থাকতে হবে। যেমন উক্ত পদটি ঊর্ধ্বতন বা নিম্নতম বা সমান্তরাল পদের সঙ্গে কি কি সম্পর্ক হবে তা উল্লেখ করতে হবে। এ বিষয়ে সাংগঠনিক চার্ট থাকা বাঞ্ছনীয়। আমি একটু আগে বললাম যে সাংগঠনিক চার্টের একটা ব্যাপার চলে এসেছিল, তাই না? তো দেখাচ্ছে যে এই সাংগঠনিক চার্টটা আমাদের কিন্তু এখানে কাজে লাগবে। তারপর দেখো কার্য বিশ্লেষণে, সরি আগে স্লাইডে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, তারপরে আমরা পয়েন্ট দেখো, পদের দায়িত্ব এবং কর্তব্য। এখানে যেটা হচ্ছে যে এখানে আমরা মানসিক জটিলতার কথা আসি। মানসিক জটিলতা, কর্মীর মানসিক দৃঢ়তা, আগ্রহ, আবেগ, অনুভূতি, বিচার ক্ষমতা, বিশ্লেষণ শক্তি প্রভৃতি বিষয়ের বর্ণনার উল্লেখ থাকতে হবে এখানে। নাম্বার 6 হচ্ছে তত্ত্বাবধান। এখানে কার্য বিশ্লেষণের তালিকায় যে সকল ব্যক্তির উপর তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত তারা কতজন কর্মী সরাসরি তত্ত্বাবধান করতে এবং অধীনস্থ পদের নাম সমূহ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ হচ্ছে যারা যারা এখানে সুপারভিশনের কাজে রয়েছে তাদের সবার নাম এবং পদ উল্লেখ করতে হবে এবং যারা অধীনস্থ রয়েছে তাদেরও পদের নাম উল্লেখ করতে হবে। নাম্বার 7 হচ্ছে মনোযোগ, কনডেনসেশন। অর্থ হচ্ছে কার্য সম্পাদনে কর্মীদের কার্য সচেতনতা ও মনোযোগ থাকতে হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কাজে মনোযোগ না থাকলে কখনো কোনো কাজ ভালোভাবে করতে পারবে না, তাই না? কার্য পরিবেশ, ওয়ার্ক এনভায়রনমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা জবের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে আমরা সবসময় গুরুত্ব দিই এবং যে মডার্ন ম্যানেজমেন্ট এটাকে এখন আরো বেশি গুরুত্ব দেয়, কারণ কাজের পরিবেশ ভালো না হলে কর্মীরা মনোযোগ কাজ করতে পারবে না। আচ্ছা, এখানে প্রতিষ্ঠানের কার্যপরিবেশ কেমন হবে তার বর্ণনা থাকতে হবে। নাম্বার 9 হচ্ছে শারীরিক অবস্থা। সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য কর্মীর শারীরিক অবস্থার বর্ণনা থাকতে হবে। এখন কর্মীদের শারীরিক অবস্থা যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারবে না, তুমি সেটা জানো, তাই না? সুতরাং তাদের শারীরিক অবস্থা ব্যাপারটা এখানে বর্ণনা করতে হবে।
ধরো কারো হয়তো ডায়াবেটিস রয়েছে, কারো হাই ব্লাড প্রেশার রয়েছে, সেটাও কিন্তু বর্ণনা করতে হবে। আর কেউ হয়তো বা কোনো রোগ বহন করছে, কারো কিডনি ডিজিজ থাকে, সেটাও তাকে সেখানে ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে শারীরিক দক্ষতা, ফিজিক্যাল এফিসিয়েন্সি। আচ্ছা, এক্ষেত্রে ক্রমিক চেহারা, এক্ষেত্রে যেটা হয় যে কার্য সম্পাদনের জন্য শারীরিক দক্ষতা বর্ণনা থাকতে হবে। এখন কেউ হয়তো স্ট্রং, তাকে সেই টাইপের কাজ দেওয়া যাবে, দিতে হবে। এমন কেউ যারা হয়তো বা মেন্টালি অনেক ট্যালেন্টেড, মানসিক ভাবে অনেক মেধাবী, কিন্তু শারীরিকভাবে একটু দুর্বল, তাদেরকে সেই টাইপের কাজ দিতে হবে। তো জানার জন্য এখানে ব্যাপারগুলো ইনকোয়ারি করতে হবে, এবং সেটা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে বর্ণনা, সেখানে বর্ণনা, এইখানে বর্ণনা করতে হবে। এবং তারপর হচ্ছে ব্যক্তিগত বৈশিষ্ট্য, নাম্বার 11, পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। এক্ষেত্রে কর্মীর চেহারা, আবেগের স্থায়িত্ব এবং কাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বর্ণনা থাকতে হবে। এখানে আবেগের স্থায়িত্ব ব্যাপারটা বলতে বোঝাচ্ছে হয়তো কেউ হয়তো খুব তাড়াতাড়ি মাইন্ড করে ফেলে কোনো কোনো কথায়, কেউ হয়তো হয়তো মাইন্ড করে না। ইট ডিপেন্ডস, এটা একজন মানুষ একজনের মানুষের ভ্যারি করে, এটা ডিফার করে। হ্যাঁ, সো কি কিরকম, কে সেন্টিমেন্টাল, কে হয়তো একটু উদারপন্থী, এই ব্যাপারগুলো এখানে বর্ণনা করতে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে বিপদ সংকুলতা, রিস্ক অ্যাসেসমেন্ট। কাজটি কিরূপ ঝুঁকিপূর্ণ এবং তাতে কর্মীর জীবন কিংবা অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনরূপ ঝুঁকি আসতে পারে কিনা তার বিস্তারিত বর্ণনা থাকতে হবে। সুতরাং আমরা পরিশেষে কি বলতে পারি, যে উপরিক্ত যে কার্য বিশ্লেষণের যে তথ্যগুলি আমরা বললাম, যে যে বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করতে হবে, সেগুলো আমরা জানলাম। এবং যেটা এটার ফলে কি হবে, যে সঠিক পদে সঠিক লোক নিয়োগ করা সহজ হবে। মেইন কথা হচ্ছে এটার মাধ্যমে আমরা কার্য বিশ্লেষণের মাধ্যমে কি করতে পারি, সঠিক পদে সঠিক লোক আমরা নিয়োগ করতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমি সঠিক পদে সঠিক লোক নিয়োগ করতে পারি, তাহলে কি হবে, আমার সময় বাঁচবে, আমার আমার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমি খুব দ্রুত ডিসিশন নিতে পারবো, এবং আমার সবচেয়ে সহজ কথা হচ্ছে আমি খুব বেশি বেনিফিটেড হব, আমার ঝামেলা কম হবে, আমার রিস্ক কম হবে। তো এই হলো কার্য বিশ্লেষণের যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেক তো পড়ার কথা বললাম, একটু মাঝখানে একটু বাইরের কথা বলি। তোমরা যেহেতু মাস্টার্স স্টুডেন্ট, এত পড়া এত পড়া এতগুলো কোর্স, তোমাদের একাডেমিক পড়া করতে হয়, তারপরে তোমাদেরকে বিভিন্ন জবের জন্য হয়তো তুমি প্রিপারেশন নিচ্ছ, বাসে পড়ছো, যেহেতু সময় পাচ্ছ, কলেজ বন্ধ, তোমার নিজেকে সুন্দরভাবে পড়ে তোলার মানে একটা স্কোপ পাচ্ছ। হ্যাঁ, আউট নলেজ গ্যাদার করার, তাই না? একটা কথা বলে রাখি, অবশ্যই জবে প্রিপারেশন নিবে, ভালো চাকরি তো সবাই করতে চায়, কিন্তু তার সাথে তোমাদের কি করতে হবে, মোস্ট যেটা প্রায়োরিটি দিতে হবে একাডেমিক পড়াশোনা। এই যে মাস্টার্স একটা বছর পড়লে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো, খুব ভালোভাবে পড়তে পারো। অনার্সে কি হয়, 4টা বছর পরে সে গর্বের একটা রেজাল্ট হয়। মাস্টার্সে কি হয়, তুমি বোকামি করো না। অনেকে করে কি, গাফিলতি করে, দেখা যায় মাস্টার্স রেজাল্টটা খুব খারাপ হয়েছে। একটা বছর কষ্ট করো না, একটা ভালো একাডেমিক সার্টিফিকেট নিয়ে বের হবে, সেটার মূল্য অবশ্যই রয়েছে। সুতরাং এই মাস্টার্স রেজাল্টের মূল্য সব সময় বেশি। তুমি যদি বাইরে পড়াশোনা করতে যাও, হায়ার স্টাডিতে যাও, তাহলে কিন্তু তোমার অনার্সের চেয়ে মাস্টার্সের রেজাল্টটাকে বেশি গুরুত্ব দেয়। সুতরাং এত পড়ার ভিড়ে একাডেমিক পড়াটাকে ভুলে গেলে চলবে না, এটাকে মোস্ট প্রায়োরিটি দিব। এটা পড়ার ফাঁকে ফাঁকে তখন তোমরা সময় পেলে তখন তোমরা জবের প্রিপারেশন নেবে। এখন তো অনেক কম্পিটিশনের সময়, তোমাদের কিন্তু দুটোই সমান তালে চালাতে হবে, দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। তবে অবশ্যই একাডেমিকটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটা রেজাল্ট তোমার লিখিত আকারে থাকবে, তুমি সারাটা দিন বেঁচে থাকবা, তোমার এই ডকুমেন্ট নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে, তাই না, কমপ্লিট করতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। কার্য বিশ্লেষণের ব্যবহার। এখানে কার্য বিশ্লেষণের যে ব্যবহার রয়েছে, ইউজ অফ জব অ্যানালাইসিস, এটাকে আরো আরেকভাবে বলা যেতে পারে যে কার্য বিশ্লেষণের উদ্দেশ্য কি, অবজেক্টিভ বা পারপাস অফ জব অ্যানালাইসিস, দুভাবেই বলা যেতে পারে। আচ্ছা, এখানে প্রথমে দেখো, মানব সম্পদ সংগ্রহ, নির্বাচন ও নিয়োগ। প্রথমে কাজ কি, কার্য বিশ্লেষণের দ্বারা পদ নির্ধারণ, পদের কাজ, দায়িত্ব, কর্তব্য, কার্যপরিবেশ, তারপরে নির্ধারণের সাথে কর্মীর দক্ষতা, যোগ্যতা নির্ধারণ করা হয়। ফলে দক্ষ মানব সম্পদ সংগ্রহ, নির্বাচন এবং নিয়োগ করা সহজ হয়। বিশেষত একটি প্রতিষ্ঠানের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাম্বার 2 হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি নির্ধারণ করা। কার্য বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের বর্তমান দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে জানা যায়। ফলে তাদের দক্ষতা এবং যোগ্যতা বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি নির্ধারণ করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এতে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। নাম্বার 3 হচ্ছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। কার্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যমান কার্য পরিবেশ সম্পর্কে যেমন জানা যায়, তেমনি সুনির্দিষ্ট মানের কাজ করার জন্য কি ধরনের পরিবেশ দরকার সেটি জানা যায়। ফলে প্রয়োজনীয় কার্য পরিবেশ উন্নতির ব্যবস্থা করা যায়। নাম্বার 4 হচ্ছে সুষ্ঠু পদ বন্টন, পারফেক্ট ডিস্ট্রিবিউশন অফ পোস্ট। কার্য বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, কাজের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফলে কর্মীদের মধ্যে সুষ্ঠু পদ বন্টন করা সম্ভব হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হয়। নাম্বার 5 হচ্ছে কার্য মূল্যায়ন অর্থাৎ জব ইভ্যালুয়েশন। তোমাদের চ্যাপ্টারে কিন্তু জব ইভ্যালুয়েশন রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে জব ইভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছে কার্য বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন কার্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় এবং ইহার ভিত্তিতে কর্মীদের প্রতিটি পদের তুলনামূলক মূল্যায়ন করা হয়। অর্থ হচ্ছে বিভিন্ন পদের মূল্যায়নের জন্য এই জব ইভ্যালুয়েশনটা খুব জরুরি। নাম্বার 6 হচ্ছে কার্যফল, পারফরম্যান্স ইভ্যালুয়েশন। কার্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি কাজের মানদণ্ড নির্ধারণ করা হয় এবং কর্মীদের কার্যফল বা দক্ষতা মূল্যায়ন করা হয়। নাম্বার 7 হচ্ছে বেতন এবং ভাতাদি নির্ধারণ করা। কার্য বিশ্লেষণের দ্বারা প্রতিটি পদের দায়িত্ব, কর্তব্য, দক্ষতা, যোগ্যতা, ঝুঁকি প্রভৃতির ভিত্তিতে বেতন ভাতাদি নির্ধারণ করা হয় এবং অন্যান্য ভাতাদি নির্ধারণ করা হয়। অর্থাৎ হচ্ছে যে আমরা যে জব অ্যানালাইসিস করছি সেখানে সেখানে এটার মাধ্যমে আমরা কি করছি, আমরা বিভিন্ন পদের দায়িত্ব, তারপর যোগ্যতা এবং ঝুঁকি নিয়ে কিন্তু একটা ধারণা নিতে পারছি, ঝুঁকি নিয়ে একটা ধারণা, একটা আইডিয়া বলতে গেলে নেওয়া যায় এবং সেই ধারণার মাধ্যমে আমরা কি করছি, বেতন নির্ধারণ করছি। যেসব জবের ঝুঁকি বেশি সেসব জায়গায় বেতন বেতন কিন্তু বেশি। হ্যাঁ, সুতরাং সেভাবে আমরা বেতন নির্ধারণ করছি। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে কর্মী উন্নয়ন, এমপ্লয়ি ডেভেলপমেন্ট। অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। কার্য বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের প্রয়োজন অনুযায়ী কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ফলে কর্মী উন্নয়ন ঘটে। বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করা, যেসব কর্মীরা দুর্বল তাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা, যারা এক্সপার্ট তাদেরকে আরো স্মার্ট করার জন্য আরো এক্সপার্টাইজ ব্যক্তির মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করা। অর্থাৎ হচ্ছে যে কর্মীদের এনিহাও কর্মীদেরকে ডেভেলপ, উন্নয়ন করতে হবে, তাদের ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে। নাম্বার 9 হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে জোরদার, স্ট্রেংথেনিং দ্য লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ। কার্য বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শ্রমিকের দাবি দেওয়া ও অভাব অভিযোগ বুঝতে পারে এবং সেগুলো পূরণের চেষ্টা করে। ফলে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক জোরদার হয়। নাম্বার 10 দায়িত্ব পালন যাচাইকরণ। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের যথাযথ দায়িত্ব পালন অত্যন্ত জরুরি। কর্মীরা যে দায়িত্ব পালন করে কার্য বিশ্লেষণের মাধ্যমে তা যাচাই করা হয়। অর্থাৎ হচ্ছে একটু ইনকোয়ারির ব্যাপার চলে আসে, এখানে কোয়ারি করেন যে রেসপন্সিবিলিটি কিভাবে পালন করছে কিনা, সেটা এই কার্য বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই ইনকোয়ারি করা হয়ে থাকে। নাম্বার 11 হচ্ছে পদোন্নতি, বদলি এবং ছাঁটাই কার্যক্রম, প্রমোশন, ট্রান্সফার অ্যান্ড রিট্রেন্চমেন্ট। হ্যাঁ, তো এখানে কার্য বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের কার্য মূল্যায়ন, দক্ষতা মূল্যায়ন করা সহজ হয়। ফলে এর ভিত্তিতে কর্মীদের পদোন্নতি, বদলি এবং ছাঁটাইয়ের মতো কার্যক্রম করা সম্ভব হয়। অর্থাৎ হচ্ছে যে আমরা যে কার্য বিশ্লেষণের মাধ্যমে কি করছি, আমরা একটা মূল্যায়ন করা সহজ হচ্ছে আমাদের, তাই না? তাদের কর্মীদের দক্ষতা, এই জিনিসগুলো। তো আমরা কি করছি, এর মাধ্যমে, এই মূল্যায়নের মাধ্যমে কি করছি, কর্মীদের দায়িত্ব পদোন্নতি দিচ্ছি, কর্মীদের বদলি করছি, ছাঁটাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করে ফেলছি। সুতরাং আমরা বলতে পারি যে, শেষে বলতে পারি যে কার্য বিশ্লেষণের বহুবিধ ব্যবহার প্রতিষ্ঠানে দেখা যায়। মানব সম্পদকে দক্ষভাবে পরিচালনার দ্বারা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কার্য বিশ্লেষণের ব্যবহার অনস্বীকার্য। এটা আসলে বলে শেষ করা যাবে না কার্য বিশ্লেষণের গুরুত্ব কতটা। হ্যাঁ, আমরা আসলে যখন কোনো অর্গানাইজেশনে যারা হায়ার অথরিটি, তারা এই দেখবা যারা খুব ভালোভাবে জব অ্যানালাইসিস করতে পারে তারা কিন্তু অনেক এগিয়ে যায়।
এবং যারা খুব স্কিল এমপ্লয়ি নিয়োগ দিতে পারে, তাদের সময় কম অপচয় হয়, তাদের অর্থ কম অপচয় হয়, তারা ট্যাক্টফুলি খুব সুন্দরভাবে বহুত সাকসেসফুলি তারা এই কম্পেনসেশন ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। এই হলো কার্য বিশ্লেষণের ব্যবহার। তো আজকে এই পর্যন্তই, আমরা আজকে এই পর্যন্তই পড়লাম, চ্যাপ্টারটা বড়। এর পরের দিন, এর পরের ক্লাসে আমরা আরো কিছু এই চ্যাপ্টারের বিষয় নিয়ে আলোচনা করব। একসঙ্গে বেশি পড়ে তো লাভ নেই, মাথায় ধরে রাখতে হবে, ঠিক আছে? একটু একটু করে আগাও, ভালো করবে তোমরা। তোমাদের পড়াশোনা এই সময় হয়তো বা একটু মানে অলস ভাবে তোমরা কাটাচ্ছ, কিন্তু তোমাদের কাটানো যাবে না। তোমরা এখন খুব একটা ক্রুশিয়াল মুভমেন্টে আছো, তোমাদের দায়িত্ব বেশি, তোমরা সবচেয়ে বড় ক্লাসে পড়ো, তোমাদের চাপ বেশি, সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নেই। বাসায় থাকছো, এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করো পড়াশোনার মাধ্যমে, তাহলে দেখবা যে একসময় তো একসময় সবকিছু নর্মাল হয়ে যাবে। তখন দেখবা যে যারা এই সময়টা কাজে লাগিয়েছে তারা একটু হলেও এগিয়ে থাকে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।